আমরা গুণগত রসায়নের তড়িৎচুম্বকীয় বর্ণালী নিয়ে কথা বলবো। এই বর্ণালী থেকে দেখো প্রথমে যে জিনিসটা আছে যে তড়িৎচুম্বকীয় বিকিরিত রশ্মি কাকে বলা হয়। দেখো এখানে বলছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করছে যে সব ধরনের অদৃশ্য ও দৃশ্যমান আলোর উৎপত্তি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে প্রভাব হয়ে থাকে। তাহলে দৃশ্যমান ও অদৃশ্যমান যে আলোগুলো আমরা দেখি, দৃশ্যমানগুলো তো দেখি, অদৃশ্যগুলো তো আমরা দেখতে পাই না, সেগুলো উৎপত্তি হয় কিভাবে? উৎপত্তি হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে। এই কারণেই বলা হয় এই সকল আলোকে তড়িৎচুম্বকীয় বিকিরিত রশ্মি। আচ্ছা, এখন এই বেগটা, এই প্রত্যেকটা আলোক রশ্মির নির্দিষ্ট একটা বেগ আছে বা কম্পাঙ্ক আছে এবং সেখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য দেখব। এখন আমরা একটা জিনিস জানি, আলোর বেগ। আলোর বেগ মাধ্যমের উপর নির্ভরশীল। শূন্য মাধ্যমের আলোর বেগটা আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই জায়গাটাতে দেখো 3 এর পরিবর্তে 2.9979 দেওয়া আছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা একবার আসছিল যে আলোর বেগ কত, সেখানে 3 × 10⁸ মিটার/সেকেন্ড সরাসরি না দিয়ে এই 10⁸ কে এখানে যদি তুমি গুণ করে দাও তাহলে 2.9999 এরকম যে মানটা আসে ওইটাই ছিল, মানে 3 এর কাছাকাছি যে মানটা ছিল সেটাই নিতে হতো। এটা হচ্ছে আলোর বেগ। আচ্ছা, তো এখন আলো তো একটা তরঙ্গ, এক প্রকার তরঙ্গ। আলোক শক্তি এক প্রকার তরঙ্গ হওয়ায় এটার কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, কম্পাঙ্ক থাকবে। তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করি। আমরা এর এককটাকে কি বলবো? এককটাকে আমরা এসআই এককে যদি বলি তাহলে মিটার বলবো। এখন আমরা এসএসসি থেকেই কিন্তু এই সূত্রটা জানি। এসএসসিতে আমরা এভাবে পড়ছি হয়তো যে ভি সমান এফ ল্যামডা। এই এফটাকেই বলা হয় কম্পাঙ্ক। এফটার পরিবর্তে ইন্টারমিডিয়েট লেভেলে বলা হয়েছে নিউ। এই যে এখানে বলছে নিউ, নিউটা অনেকটা ভি এর মতো দেখতে। তাহলে ভি সমান তাহলে কি বলবো? নিউ ল্যামডা। এই ভিটা কি? এই ভিটাই কিন্তু বেগ। এখন এই ভি এর পরিবর্তে এই জায়গাটাতে দেখো সি ইউজ করছে, সেজন্যই এখান থেকে বলা যাবে সি সমান নিউ ল্যামডা। একই কথা ভি সমান যদি তুমি এফ ল্যামডা লিখো কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই জায়গায় এবার দেখো কয়েকটা সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো বুঝতে হবে। যদিও এগুলা সব আমরা ফিজিক্সে পড়বো, তারপর একটু দেখি আমরা। তো দেখো প্রথমে যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে কি বলছে? তড়িৎচুম্বকীয় তরঙ্গে দুইটা তরঙ্গ শীর্ষের দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তো দেখো এইখানে এই চিত্রটা একটু খেয়াল করো। এই চিত্রটা হচ্ছে একটা তরঙ্গ দেওয়া আছে, এখানে একটা তরঙ্গ দেওয়া আছে। তা এই তরঙ্গের দুইটা শীর্ষ আমরা কোথায় পাবো? ধরো এইখান থেকে আমাদের তরঙ্গটা শুরু হয়েছে, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। দুইটা শীর্ষ বলতে এই হচ্ছে একটা শীর্ষবিন্দু, মানে একটা তরঙ্গ সর্বোচ্চ যে পর্যন্ত অক্ষ বরাবর যাবে সেটাই হচ্ছে শীর্ষবিন্দু। এই একটা শীর্ষবিন্দু আর এই একটা শীর্ষবিন্দু, তাহলে এইটুকু যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। একইভাবে তুমি যদি বলো এই নিচের দিকে এই শীর্ষ আর এই শীর্ষ, এই পর্যন্ত যে দূরত্ব এইটাই হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো এই জায়গা, এই টোটাল এই জায়গাটা তুমি যদি এতটুকু পরিমাণে আগিয়ে নিয়ে আসো, ঠিক সেম জিনিস এইটা তোমার এতটুকু পরিমাণে আগিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আগিয়ে নিয়ে আসলে কোন পর্যন্ত আসে? আগিয়ে নিয়ে আসলে এইখান থেকে আমরা এই পর্যন্ত পাই। এখান থেকে যতটা আগিয়ে নিয়ে আসছি এখান থেকে ঠিক ততটা আগিয়ে নিয়ে আসছি, তাহলে এইটুকু কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো। ফিজিক্সে এখান থেকে আমরা ম্যাথ করব। তাহলে একটা তরঙ্গ দেখো যেখান থেকে শুরু হচ্ছে আবার শীর্ষবিন্দুতে যাওয়ার পরে আবার যেখানে ফিরে আসছে এইটাই হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই ফুল তরঙ্গ দৈর্ঘ্য মানেই হচ্ছে 2π। এই ফুল তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে 2π। তো এখন তো আমার এত কিছু জানার দরকার নেই, আমরা শুধু এখান থেকে মনে রাখবো যে একটা তরঙ্গের যে দুইটা শীর্ষ, দুইটা তরঙ্গ শীর্ষের যে মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্কটা কি? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। একক সময়ে বা প্রতি সেকেন্ডের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গে চলমান কোনো বিন্দুর মোট শীর্ষকে বলা হয় ফ্রিকোয়েন্সি। খুব সহজভাবে চিন্তা করো,
এক সেকেন্ডে যতগুলা তরঙ্গ সম্পন্ন হবে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। এক সেকেন্ডে যে কয়টা তরঙ্গ সম্পন্ন হবে সেটাই হচ্ছে কম্পাঙ্ক, বা এক সেকেন্ডে যতটুকু দূরত্ব যাবে। একটা দূরত্ব যাওয়া মানে কি একটা কম্পন, একটা কম্পাঙ্ক, একটা তরঙ্গ বা কম্পন সম্পন্ন করা। আচ্ছা এবার দেখো, তাহলে এখান থেকে নিউ সমান আমরা তো সূত্র জানি, নিউ সমান কি সি বাই ল্যামডা বা ভি বাই ল্যামডা। আরেকটা জিনিস আছে দেখো তরঙ্গ সংখ্যা বলে, এই যে নিউ বার, এইটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা, এটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা সমান কি ওয়ান বাই ল্যামডা, এইটাই আমরা ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করব, সৃজনশীলে আসে তরঙ্গ সংখ্যা বের করো। তাই তরঙ্গ সংখ্যাটা দেখো তরঙ্গ দৈর্ঘ্যের ঠিক অপোজিট, মানে বিপরীত যে রাশিটা সেটাকেই বলা হয় তরঙ্গ সংখ্যা। তো দেখো তরঙ্গ দৈর্ঘ্যের একক দেখছিলাম আমরা মিটার, এই তরঙ্গ সংখ্যার একক কি আসবে মিটারের উল্টা, তার মানে তরঙ্গ সংখ্যার একক আসবে পার মিটার, পার সেন্টিমিটার, পার ন্যানোমিটার, পার অ্যাংস্ট্রম, এগুলা যে এককে বের করতে বলবে সে এককে তরঙ্গ সংখ্যা হবে। আচ্ছা, তো এখন কিভাবে আসে নিউ বার, দেখো নিউবার সমান হচ্ছে নিউ বাই সি, মানে আলোর এই যে কম্পাঙ্ক যেটা সেটাকে যদি আলোর বেগ দিয়ে ভাগ করা হয়, আবার তুমি এখান থেকে সি সমান কি এফ ল্যামডা বা নিউ ল্যামডা, নিউ নিউ কেটে গেলে ওয়ান বাই ল্যামডা পাওয়া যায়, এটাই হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ দৈর্ঘ্য ঠিক অপোজিট বা বিপরীত রাশিকে আমরা বলবো তরঙ্গ সংখ্যা। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো এই জায়গায় আমরা কয়েকটা জিনিস বলতে পারি, ভি এর সাথে কম্পাঙ্ক মানে বেগের সাথে কম্পাঙ্ক সম্পর্ক সমানুপাতিক, ভি এর সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক সমানুপাতিক। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই আজকের টপিকটা। তাই তরঙ্গ দৈর্ঘ্যর আরেকটা জিনিস দেখো এখানে বলছে বিস্তার। বিস্তারটা কি, বিস্তারটা হচ্ছে একটা তরঙ্গ যতটুকু উপরে উঠছে সেটাই হচ্ছে বিস্তার। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব, এই যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে তোমার বিস্তার। এই যেখানে বলাই আছে তরঙ্গের বিস্তার, বিস্তার মানে সর্বোচ্চ উচ্চতা বা সর্বোচ্চ দূরত্ব তরঙ্গের ক্ষেত্রে। আচ্ছা, এখন দৃশ্যমান আলো কাকে বলে, যা আমরা দেখতে পাই। আলোক শক্তি তরঙ্গ নিজে অদৃশ্য, কিন্তু যে আলোক অন্য বস্তুকে দৃশ্যমান করে তাকেই দৃশ্যমান আলো বলে। দৃশ্যমান আলো কিন্তু নিজে অদৃশ্য কিন্তু অন্য জিনিসকে দেখতে সহায়তা করে সে। কি কি আছে দেখো, গামা রশ্মি, এক্স রশ্মি আছে, এরকম অনেকগুলো আছে। তাহলে এদের মূল পার্থক্যটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ সংখ্যায়। বেগ কিন্তু এখানে বলা হয় নাই, বলছে কি কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য। এখন এইবার এই জায়গা থেকে আমাকে যেগুলা দেখতে হবে, এইখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের সীমাগুলা আমরা খুব সহজে একটা জিনিস মনে রাখবো, এগুলো খুব কঠিন না, মনে রাখা খুব ইজি। এবং কি কি জিনিস এখান থেকে আসবে, দুইটা জিনিস মেইনলি তোমাকে মনে রাখতে হবে। একটা দেখো জি এক্স ইউ ভি আই এম আর, এইটা, এটা একটা মনে রাখবা। আরেকটা হচ্ছে ভিবজিও, ভি আই বি জি ওয়াই ও আর, এই দুইটা জিনিস দেখো। এই জিতে কি, জিতে হচ্ছে গামা রশ্মি। আচ্ছা আমরা একটু বাংলায় লিখি, এই জিতে হচ্ছে গামা রশ্মি, এক্স থেকে হচ্ছে রঞ্জরশ্মি বা এক্স রশ্মি, ইউতে হচ্ছে অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট। ইংরেজি টার্মগুলো দিয়ে পড়লেও কিন্তু হয়, অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট, আল্ট্রাভায়োলেট। আর ভিতে হচ্ছে ভিজিবল, ভিজিবল বা ভিজিবলের বাংলাটা কি, যেটা আমরা দৃশ্যমান জানি সেটা। আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে এগুলো একটু সরায়ে সরায়ে লিখলে বেশি ভালো হবে। এখানে ভি, ভিজিবল, তারপরে হচ্ছে আই, আইতে হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত।
ইনফ্রারেড বা অবলোহিত, ইনফ্রারেড। তারপরে হচ্ছে এম, এম মানে কি মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের বাংলা ইংরেজি সব সেম, মাইক্রোওয়েভ। আরেকটা আছে হচ্ছে আর, আরতে হচ্ছে রেডিও ওয়েভ। এছাড়াও আরো অনেক ছন্দ দিয়ে এগুলো মনে রাখা যায়, কিন্তু এইটা সব থেকে বেস্ট হয়। এবার দেখো, এই যে আমরা ভিজিবল যেটা দেখছি, এই ভিজিবল বা দৃশ্যমান যেটা দেখছি, এইটার মধ্যে আবার এই নিচের গুলা, এইটার মধ্যে আবার এই নিচের গুলা চলে আসছে। ভিবজিওর বা এটাকে আমরা সাধারণত কি বলে থাকি, বেনিয়া সহ কলা, রংধনুর যে 7টা বর্ণের কালার সেটা, বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল, এই 7টা। এখন এগুলো তো জানলাম, সিরিয়ালি কেন জানতে হবে একটু পরেই বুঝতে পারবা, একটু পরেই বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা ওই জিনিসটা আগে শেষ করি, সিরিয়ালি যে জিনিসটা আসতেছে এটা আগে একটু শেষ করি। তাহলে আমরা যে দুইটা জিনিস পড়লাম, এই দুইটা জিনিস আমি একটু আরেকবার লিখি, জি এক্স ইউ ভি আই এম আর, আরেকটা পড়ছি হচ্ছে ভি আই ভি জি আই ও আর, ভিবজিও। যতই আমি বাম থেকে ডানে যাব, দুইটার ক্ষেত্রেই, আমি কিন্তু দুইটার ক্ষেত্রের কথাই বলতেছি, যতই বাম থেকে ডান দিকে যাওয়া হবে, ততই আমাদের, আমরা এইখানে সাইডে লিখি তাহলে ভালো হবে, বাম থেকে, তীর চিহ্ন কোন দিক থেকে নির্দেশ করতেছে, বাম থেকে ডানে, বাম থেকে যদি আমি ডানে যাই তাহলে কি হবে, ল্যামডা বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা থেকে কি বলি আমরা, তরঙ্গ দৈর্ঘ্য না, ল্যামডা বৃদ্ধি পাবে। এই একটা জিনিস তুমি আগে মনে রাখো, তাহলে বাদ বাকি সকল কিছু আমরা খুব ইজিলি বের করতে পারবো, বাদ বাকি সকল কিছু আমরা খুব ইজিলি বের করতে পারবো। এখন কিভাবে কি বের করতে পারবো দেখো, এখানে কি বললাম, বাম থেকে যত ডানে যাব আমার তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা আমার বাড়বে। তো দেখো, একটা জিনিস আমরা জানি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ই সমান হচ্ছে এইচ নিউ, এই জিনিসটা আমরা জানি, এটা থাক। এইটা আমরা একটু আগেই পড়ে আসছি, নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, তার মানে নিউ এর সাথে ল্যামডা এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তা ল্যামডা যদি কোনো কারণে বাড়ে, কম্পাঙ্ক কোনো কারণে, তাহলে কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে ল্যামডা যদি বাড়ে, যেখানেই ল্যামডা বাড়বে সেইখানে কম্পাঙ্ক কমবে, ল্যামডা বাড়া মানে সেই জায়গাটাতে কম্পাঙ্ক কম। আবার দেখো, কম্পাঙ্কের সাথে শক্তির একটা সম্পর্ক আছে সমানুপাতিক, এই এই কম্পাঙ্ক কম মানে কি, সেখানে শক্তিও কম, বাম থেকে ডানে গেলে আমার শক্তিও কমবে, বাম থেকে ডানে গেলে ল্যামডা বাড়বে, শুধুমাত্র ল্যামডা বাড়বে। আরেকটা জিনিস মনে রাখতে পারো, বিকিরণ কমবে, এই জিনিসটা টেক্সট বুকে ওইভাবে নাই কিন্তু আসতে পারে পরীক্ষায়, বিকিরণ কমবে। তাহলে একটা জিনিস শুধু তোমাকে মনে রাখতে হচ্ছে, বাম থেকে ডানে গেলে ল্যামডা বাড়বে আর সব কিছু কমবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই, বাম থেকে ডানে গেলে ল্যামডা বাড়বে সব কমবে। তো দেখো, ল্যামডার সাথে শক্তির সম্পর্ক যদি তুমি ডিরেক্টলি বলো তাও বলতে পারবা, ই সমান আমরা কি জানি, ই সমান আমরা জানি এইচ সি বাই ল্যামডা, ল্যামডার সাথে ই এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, ল্যামডা যদি বাড়ে ই আমার কমবে, শক্তি কমবে, এই কম্পাঙ্ক নিউ, শক্তি ই আর বিকিরণ। তো এখান থেকে তোমার ধরো কোশ্চেন আসবে, কি কোশ্চেন আসবে, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কম, কোনটার শক্তি বেশি, কোনটার কম্পাঙ্ক বেশি,
তা শুধুমাত্র এই জিনিসটুকু মনে রাখতে হবে কোনটা কি নির্দেশ করতেছে, কোনটা কি নির্দেশ করতেছে, যে এই জি তে কি, এক্স তে কি, ইউ তে কি, ভি তে কি, তারপরে এই বেনিয়া সহ কলা বা ভিপজিআর এর মধ্যে কোনটা কি নির্দেশ করতেছে, এবং এই তীর চিহ্নটা খেয়াল করতে হবে। সিরিয়াল যদি উল্টে যায় কোশ্চেন কিন্তু ভুল হয়ে যাবে। তো এখন আমরা বিকিরণ থেকে একটা কোশ্চেন করি, একটু ট্রিকি কোশ্চেনটা করি। কোশ্চেনটা খুব সহজ হবে পরীক্ষা, কিন্তু আমরা একটু ট্রিকি করি। তো আমি এখানে বললাম কোনটি বেশি বিকিরিত হবে, কোনটা বেশি বিকিরিত হবে। তো ধরো আমরা অপশনগুলো এখান থেকে দিলাম, লাল, বেগুনি, মাইক্রোওয়েভ, আর দাও অবলোহিত। দেখো বলছে কোনটা সব থেকে বেশি বিকিরিত হবে, কোনটা সব থেকে বেশি বিকিরিত হবে। তো দেখো এবার তুমি সিরিজে আছো, কি কি দেওয়া আছে, লাল বেগুনি কিসের মধ্যে, লাল বেগুনি হচ্ছে ভিবজিওরের মধ্যে, তার মানে ভিজিবলের মধ্যে। লাল আর বেগুনি দুইটাই আছে ভিজিবলের মধ্যে। আর কি কি আছে, মাইক্রোওয়েভ আর অবলোহিত, মাইক্রোওয়েভ আর অবলোহিত, তার মানে ভিআইএম, এই তিনটা কিন্তু পাশাপাশি দেওয়া আছে। তাহলে আমরা একটু সেটা একটু লিখতে পারি, এখানে কি কি জিনিস দিছে আমাদের, এখানে ভি দিছে, আই দিছে, এম দিছে। আমরা কি বলেছি, বাম থেকে যত ডানে যাব বিকিরণ আমার কমবে, বাম থেকে যত ডানে যাব বিকিরণ আমার কমবে। তাহলে দেখো ভিজিবল এইটা সবার বামে আছে না, তার মানে এর বিকিরণ সব থেকে বেশি। ভিজিবলের বিকিরণ যেহেতু সে সবার বামে আছে সেজন্য তার বিকিরণ সব থেকে বেশি। এখন কথা হচ্ছে ভিজিবলের মধ্যে দুইটা ছিল, একটা লাল ছিল আর একটা বেগুনি ছিল, তো কোনটা সবার বামে আসছে, একটা লাল আর একটা হচ্ছে বেগুনি। তা বেগুনি সবার বামে আছে না, বেনিয়া সহ কলা। লাল হচ্ছে সবার শেষে, ভিপজিওরের সবার শেষে হচ্ছে লাল আর সবার আগে হচ্ছে বেগুনি, ভায়োলেট। আরে বেগুনি যেহেতু সবার বামে আছে, সে সব থেকে বেশি বিকিরিত হবে, সে সব থেকে বেশি বিকিরিত হবে। এই জন্য দেখবা এই বেগুনি কালারটা কিন্তু দেখা যায় না, কারণ এই সবার আগে ছড়াই যাচ্ছে বেশি বেশি করে, এই জন্য বেগুনি দেখা যায় না। তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে, বেগুনি। তাহলে এটা কিন্তু ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল, পড়তে হবে এগুলা। আচ্ছা, আমরা এইখান থেকে যে যে কোশ্চেন আসবে আর কি কি কোশ্চেন আসবে সেটা যদি আমরা একটু দেখি। কোনটির, এই টপিক থেকে কোশ্চেন মিস যাবে না, কোনটির শক্তি বেশি, ভিজিবল, আইআর, গামা, আর মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, এইগুলো দিলাম। শক্তি কোনটা বেশি, বাম থেকে ডানে গেলে শক্তি আমার কমবে। তো দেখো জি আছে আগে, জি এক্স ইউভি আই এম আর, ওইটাই মনে রাখো, সব আলাদা করে তোমার সাজানোর দরকার নাই, সব একসাথে যে সিরিজটা আছে ওইটা মনে রাখো, জি এক্স ইউভি আই এম আর। এবার তুমি খুঁজো কোনটা কোনটা এখানে দেওয়া আছে, ভিজিবল দিছে, আয়ার দিছে, আর গামা দিছে। আয়ার মানে কিন্তু ইনফ্রারেড, আইতে অবলোহিত, আবার আরতে যেন রেডিও ভেবো না। জি দিছে আর মাইক্রোওয়েভ দিছে। তো দেখো গামা সবার বামে আছে না, তো সবার বামে যে থাকবে তার শক্তি সব থেকে বেশি না, কারণ বাম থেকে ডানে গেলে ল্যামডা বেশি। সেম কোশ্চেনটাতে যদি বলতো কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট, এরকম যদি বলতো, তো ধরো আমরা এখানে দিলাম রঞ্জন রশ্মি বা এক্স রশ্মি, তারপরে দাও অবলোহিত, এরপরে দেওয়া হয়েছে রেডিও ওয়েভ,
এরপরে দাও দৃশ্যমান। বলছে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তা একইভাবে জি এক্স ইউ ভি আই এম আর, তো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু মার্ক করে রাখতেছি। এটা দেওয়া আছে, অবলোহিত দেওয়া আছে, রেডিও ওয়েভ দেওয়া আছে, আর ভিজিবল দেওয়া আছে। আমরা জানি বাম থেকে ডানে গেলে ল্যামডা বাড়ে, তো সবার বামে কি আছে, এইটা, তার মানে এইটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হবে। তাহলে এইখানে কিন্তু আমরা মোটামুটি পড়ে ফেলছি কি কি হবে। এবার একটু আসো এই জিনিসটা আমরা একটু কাজে লাগাই। এইবার প্রথমে দেখো, সবার আগে আমরা এখানে কি পড়ছিলাম, সবার শুরুতে গামা পড়ছিলাম জিতে। এখন একটু পড়বা, এর আগে আছে হচ্ছে মহাজাগতিক তরঙ্গ রশ্মি। সবার আগে আছে হচ্ছে মহাজাগতিক তরঙ্গ রশ্মি। এইখানে মহাজাগতিক তরঙ্গ রশ্মি, এই মহাজাগতিক তরঙ্গ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, 0.0005 ন্যানোমিটারেরও কম, 0.0005 ন্যানোমিটারেরও কম। গামা রশ্মি এর পর থেকে শুরু হবে। দেখো আমরা যতই ডান দিকে যাব, মহাজাগতিকের পরে কি ছিল, গামা, গামার পরে ছিল রঞ্জন রশ্মি বা এক্স রশ্মি, যতই ডান দিকে যাব তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, সেই হিসেবটা মনে রাখো। দেখো গামা রশ্মি কত, 0.0005, সেইখান থেকে 0.01 ন্যানোমিটার। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 0.01 থেকে 10 ন্যানোমিটার। এই যে জিনিসটা এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এটা এমনি এখন যদি না মুখস্থ করো, ফিজিক্সে মুখস্থ করা লাগবে। কোমল স্তরে আছে আর শক্ত স্তরে আছে, ওইখান থেকে আমাদের এই জিনিসটা অবশ্যই মনে রাখা লাগবে। এই জন্য এটা এমনি এখনই মুখস্থ করে ফেলতে হবে। রঞ্জন রশ্মি বা এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 0.01 থেকে 10 ন্যানোমিটার। এখন এটা মনে রাখার একটা টেকনিক আছে। দেখো উভয় পাশে তুমি এক দাও, মানে দুইটা এক দাও, দুইটা এক দাও। এবার কি করব, আমি কিন্তু দুইটা এক দিয়েছি। এবার মাঝখানটাতে আমরা একটা দশমিক বসাবো। দশমিক বলতে দুইটাকে ভাগ করে দিব, দুইটা পাশ এখানে আমরা দুইটা ভাগ করে দিব। এর সামনে একটা শূন্য বসাবো আর এর পিছনে একটা শূন্য বসাবো। এখানে দশমিক আর এখানে দাগ, এই, তাহলে এই প্রথমটা হচ্ছে 0.01, এই যে দেখো 0.01, আর পরেরটা হচ্ছে 10, তাহলে 0.01 থেকে 10 ন্যানোমিটার, 0.01 থেকে এখানে 10 ন্যানোমিটার হবে। এই এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু হয়ে গেছে। তাহলে এরপরে কি ছিল, জি এক্স, আমরা কি কি পড়ছি এখানে, জি এক্স ইউ ভি আই এম আর, তা আমাদের পড়া হয়ে গেছে এক্স রশ্মি। তাহলে এক্স রশ্মির পরে হচ্ছে অতিবেগুনি রশ্মি, অতিবেগুনির পরে হচ্ছে দৃশ্যমান। তো দৃশ্যমান তো জানো 380 ন্যানোমিটার থেকে 780, এটা তো সবাই জানো। তার মানে ইউভি কি হবে, অতিবেগুনি রশ্মি এক্স এর পরে হবে আর দৃশ্যমানের আগে হবে। তা এক্স রশ্মি শেষ হচ্ছে 10 ন্যানোমিটারে, তাহলে এই অতিবেগুনি রশ্মির সীমা কত হবে, 10 থেকে শুরু হবে, আর ভিজিবল শুরু হয় 380 থেকে, তা 380 গিয়ে শেষ হবে। তাই দেখো অতিবেগুনি তরঙ্গদৈর্ঘ্যের সীমা কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। এবার মিলাও, অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। দৃশ্যমান তো বললামই। অবলোহিত মাস্ট মুখস্থ করতে হবে, 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। অবলোহিত এবং দৃশ্যমান এই দুইটা মাস্ট লাগবে। দৃশ্যমান তো সৃজনশীলের জন্যও লাগবে, এই প্রত্যেকটা জিনিস সৃজনশীলের জন্য লাগবে, ঘয়ের কোশ্চেনে লাগবে এগুলা। মাইক্রোওয়েভটা কি 1 মিলিমিটার থেকে 1 মিটার, আর রেডিও ওয়েভটা হচ্ছে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার। দেখো যত ডান দিকে যাচ্ছি হাইস্ট হচ্ছে 10 কিলোমিটার। এটা ছিল। এবার ভিজিবলের মধ্যে ছিল আরো 7টা, যেটাকে আমরা ভিবজিওর বলছি। ভিজিও, এটাও মুখস্থ করতে হবে। তরঙ্গদৈর্ঘ্যের সীমা এগুলাও মুখস্থ করতে হবে। এগুলা মুখস্থ করা খুব কঠিন না, একদম ইজি। দেখো প্রথমে তো জানো বেগুনি ভিজিবলের রেঞ্জ কত, এটা তো তোমরা জানো, ওইটা আগে মনে রাখো। ভিজিবলের রেঞ্জ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। তাহলে আমাদের ভিজিবল বলতে কি, বেনিয়া সহ কলা, মানে বেগুনি থেকে শুরু হবে, লালে গিয়ে শেষ হবে। তাহলে বেগুনি শুরু হবে কোথায়, 380 থেকে, লাল শেষ হবে কতই, 780 পর্যন্ত। তাহলে এই দুইটা কিন্তু পড়া হয়ে গেছে। দেখো বেগুনি 380 থেকে শুরু, আর এখানে লাল 780 তে গিয়ে শেষ। এরপরে নীল আসবে। দেখো এখান থেকে 300, 2 থেকে 3 বার পড়ো, এটা এমনি মুখস্থ হয়ে যাবে।
বেগুনি 380 থেকে 424, নীল 424 থেকে 450, নীল 424 থেকে 450, আসমানি 450 থেকে 500, সবুজ হচ্ছে 500 থেকে 575। এই সবুজটা আলাদা করে পড়তে পারো, অন্যগুলো ভুলে গেলেও সবুজের কালারটা ভোলা যাবে না, এমসিকিউ তো হুবহু চলে আসে এটা। হলুদ হচ্ছে 575 থেকে 590, কমলা হচ্ছে 590 থেকে 647, আর লাল হচ্ছে এই 780 পর্যন্ত। এইগুলা এই 2 থেকে 3 বার পড়ো, এটা এমনি মুখস্থ হয়ে যাবে, এটা মুখস্থ হবেই। আর এই জিনিসটা মাস্ট মুখস্থ করতে হবে, সৃজনশীল সলভ করতে পারবা না, ফুল মার্ক পাবা না। ম্যাথ বের করে বলবে এই তরঙ্গ দৈর্ঘ্যটা কোন অঞ্চলে পড়তেছে, তখন তুমি কি করবা? যদি এই তরঙ্গ দৈর্ঘ্যের সীমা না জানো, তখন তো তুমি সেটা লিখতেই পারবা না। এজন্য এটা অবশ্যই 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 পড়তে হবে, এবং ভালো করেই পড়তে হবে। আচ্ছা, এবং অ্যাডমিশন টেস্টে তো এগুলো লাগবে, এমসিকিউ তো হুবহু পরীক্ষায় দিলে তুমি তো ছন্দ দিয়ে বের করতে পারবা না। এবার দেখো কতগুলো একক নিয়ে কথা বলছে, যে তড়িৎচুম্বকীয় বিকিরণ দেখো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এই জন্য এখানে মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, অ্যাংস্ট্রম এগুলো ব্যবহার করা হয়। মিটারের সাথে এগুলোর সম্পর্ক আমরা জেনে নিতে পারি, কারণ আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে এগুলা চলে আসে। তো দেখো এখান থেকে কোনো জিনিসই কিন্তু কঠিন না, সবগুলা কিন্তু জানা। 1 মিটার মানে কত? 1000 মিলিমিটার। দেখো এই প্রথমটা থেকে যদি তুমি দেখো, আমরা কি জানি 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তার মানে 1 মিটার মানে 1000 মিলিমিটার। তাহলে এইখান থেকে তুমি মিলিমিটার সমান কি লিখতে পারবা? 1 মিলিমিটার সমান, এটা সমান কি 10⁻³ না? তার মানে 10⁻³ মিটার। তাহলে মিলিমিটার মানে 10⁻³ মিটার। মাইক্রো মানে 10⁻⁶, তাহলে মাইক্রোমিটার মানে 10⁻⁶ মিটার, ন্যানো মানে 10⁹, না 1 মিটার মানে 10⁹ ন্যানোমিটার। 1 মিটার মানে হচ্ছে 10⁹ ন্যানোমিটার। আবার 1 মিটার মানে হচ্ছে 10⁶ মাইক্রোমিটার। তাহলে এইগুলা উল্টাগুলো এখানে কিন্তু লেখা আছে, এগুলা উল্টাগুলা লেখা আছে। তারপরে এটাও 1 পিকোমিটার, ভৌতল বিজ্ঞানে সব পড়ানো হয়েছে। 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻12 মিটার, মাইনাস বলতেছে কেন, পিকো মানে 10⁻12 মিটার। 1 মিটার মানে 10⁻10 অ্যাংস্ট্রম। সবগুলোর উল্টা হচ্ছে এখানে লেখা, পিকো মানে 10⁻12, অ্যাংস্ট্রম মানে 10⁻10, কিলো মানে 1000, মেগা মানে 10⁶, গিগা মানে 10⁹, ট্রাম মানে 10⁻12। এর মধ্যে মেগা এবং গিগা আর ফিজিক্সে আমাদের কিলো, এইগুলা সব থেকে বেশি কাজে লাগে, এইগুলো আমাদের সব থেকে বেশি কাজে লাগে। তাহলে এই মোটামুটি কিন্তু আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালী সম্পর্কে, তড়িৎচুম্বকীয় রশ্মি সম্পর্কে জানছি। একটু খেয়াল করো এখানে কি, এগুলা তড়িৎচুম্বকীয় বর্ণালী। তাই তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে কি কি ছিল? জিএক্স, ইউভি, আইএমআর ছিল, জিএক্স, ইউভি, আইএমআর ছিল। এখন এরপরে দেখো যে জিনিসটা এখানে আসতেছে সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চলগুলা। অঞ্চলগুলোর মধ্যে এখানে কিন্তু মহাজাগতীয় তরঙ্গ রশ্মিটা বাদ দেওয়া হয়েছে। মহাজগতের রশ্মির পরে যেগুলো ছিল, ওই যে গামা রশ্মি থেকে, সেইখান থেকেই দেখো শুরু করা হয়েছে। জিএক্স, ইউ দৃশ্যমান বা ভিজিবল, অবলোহিত আয়ার, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ, এইগুলা এখানে নেওয়া হয়েছে। এবার প্রত্যেকটা অঞ্চল সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করি। প্রথমে আমার এখানে কি আছে? প্রথমে আমার এখানে আছে হচ্ছে গামা রশ্মি বা গামা অঞ্চল, গামা রশ্মি অঞ্চল। তরঙ্গ দৈর্ঘ্যগুলো যেহেতু আমরা আগেই পড়ে ফেলছি, এখান থেকে আমরা কিন্তু কোনো তরঙ্গ দৈর্ঘ্য পড়তে চাচ্ছি না। দেখো এই গামা রশ্মিটা কোথা থেকে বের হয়? তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বের হয়। তো আমরা তেজস্ক্রিয়তা টপিক কিন্তু জানি, তেজস্ক্রিয়তা নিয়ে আমরা আলোচনা করছি। তেজস্ক্রিয় রশ্মি কি কি? তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে আলফা, বিটা, গামা, এই তিনটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। তো এই তেজস্ক্রিয় রশ্মির মধ্যে একমাত্র গামাটাই কিন্তু অঞ্চলের মধ্যে আছে, গামা অঞ্চল আছে।
আবার এইখানে এক্স যে রশ্মিটা এটা তেজস্ক্রিয় রশ্মি না, তারপরে কিন্তু এটা বর্ণালীর মধ্যে আছে। গোলানো যেন কোনোভাবে না হয়। এই আলফা বিটা গামা এই তিনটা শুধুমাত্র তেজস্ক্রিয় রশ্মি, এর মধ্যে যেন এক্স মিক্স করো না, এক্স রশ্মি মিক্স কইরো না। গামার আবার যেন আলফা বিটাকে আবার বইলো না এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী, এগুলা বলা যাবে না কোনোভাবে। তাহলে এই গামা রশ্মি অঞ্চলটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে, এটা মূলত তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত যে গামা রশ্মি নির্গত হয় সেইটাই বলা যায়। এখন অ্যাডমিশন টেস্টের জন্য একটু ডিপ লেভেলে পড়তে হয়, সেজন্য এখান থেকে বহুপদীর জন্য পড়তে হবে। এই রশ্মিটা মস বাওয়ার বর্ণালী ভিত্তিক যন্ত্র, একটা যন্ত্রের নাম বলছে এখানে, এবং নিউট্রন সক্রিয়ণ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এখন তোমাদের এইচএসসি লেভেলে এমসিকিউতে এতটুকুই আসতে পারে যে নিউট্রন সক্রিয়ণ বিশ্লেষণে কোন রশ্মি ব্যবহৃত হয়, বা নিউট্রনকে সক্রিয় করতে কোন রশ্মি ব্যবহার করব আমরা, এটা গামা রশ্মি কিন্তু। এইটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আছে। আর এমনি যদি বহুপদীতে আসে বলবে গামা রশ্মি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়। তাহলে এই তিনটা, এই যে গামা রশ্মি বের হয় কোথা থেকে, মসবাউয়ের যন্ত্র এবং নিউটন সক্রিয় বিশ্লেষণের সাথে রিলেটেড, এগুলা। এরপরে দেখো রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মিটা থেকেও তোমার বহুপদীর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দেখো কি কি এখানে, এক্স রে ফ্লোরোসেন্স, বা যেটাকে বলা হয় প্রতিপ্রভা বিশ্লেষণী, বাংলা ইংরেজি যে কোনোটাই টার্ম থাকতে পারে। এক্স রে নিঃসরণ বা বিশ্লেষণী, বা এক্স রে ইমিশন, বা এক্স রে ফ্লোরোসেন্স, আর এক্স রে ক্রিস্টালোগ্রাফি। তিনটা জিনিস যেখানে থাকবে সেটা কি বলেছি এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এখানেও তাই। দেখো তাহলে কোথায় কোথায় এই রঞ্জনরশ্মি ব্যবহার করা হবে, এক্স রে ফ্লোরোসেন্স বা প্রতিপ্রভা বিশ্লেষণী, এক্স রে নিঃসরণ বা এমিশন, এক্স রে ক্রিস্টালোগ্রাফি, এই তিনটা জায়গায় রঞ্জন রশ্মি ব্যবহৃত হয়, রঞ্জন রশ্মি ব্যবহৃত হয়। এরপরে আসে অতিবেগুনি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য সবগুলাই পড়তে হবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সবগুলো পড়তে হবে, এইচএসসি এর জন্যও পড়তে হবে এই জিনিসটা। বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে প্রায় কোশ্চেন আসে। এখন একটা বিদঘুটে জিনিস, এটা আমি খুব সহজ করে দিব, একদম সহজ করে দিব, এই অঞ্চলটা কি করে মনে রাখবা, আর কখনো ভুল হবে না। দেখো এই জিনিসটা তো জানো যে এই অতিবেগুনি রশ্মি শুরু হবে 10 থেকে শুরু করে 380 গিতে গিয়ে এটা শেষ হবে। 10 থেকে শুরু হবে এবং 380 তে গিয়ে শেষ হবে। আচ্ছা, তাহলে দেখো এর মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমরা, মোস্ট ইম্পর্টেন্ট না, আমরা সবগুলো বোঝার চেষ্টা করি যে কোনগুলো পড়তে হবে। দেখো এখানে একটু যদি খেয়াল করো, আমি খুব সহজে বলি, 200 থেকে 400 একমাত্র এই জায়গাটাতে দেখো ডাবল, মানে 200 তার সাথে 2 গুণ করলে 400 হচ্ছে, এখানে ডাবল আছে। তার ডাবল থেকে যদি তুমি ড দেখো, ড তে কি ডাবল, এখানে দেখো এই ড তে মনে করো ডাবল, এই ড তে কি ডাবল আছে, তাহলে এই জায়গাটাতে ডাবল আছে, আর কোথাও কিন্তু নাই। এবার দেখো এই 6 নাম্বারটা দেখো, 7 আর 2 কত, 9, 6 আর 3 9, 7 আর 2 9, 6 আর 3 9, 3 থেকে ইন, 3 থেকে শেষে দন্তানো, দন্তানো থেকে 9, তাই প্রোটিন 9 কথাটা আসে না, তো 9 আসে। তো 9 মানে কি, এইখানে দেখো 7 আর 2 9, 6 আর 3 9, এটা মনে রাখবে। তাহলে 270 থেকে 360 ন্যানোমিটার হবে প্রোটিন অ্যানালাইসিসের জন্য, প্রোটিন অ্যানালাইসিসের জন্য। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এইগুলো আমরা পড়ছি, এগুলো আমরা পড়ে ফেলছি। এবার দেখো 4 নাম্বারটা একটু খেয়াল করো, 4 আর 2 যোগ করলেও 6 হয়, 8 থেকে 2 বাদ দিলেও 6 হয়। জীবাণু নাশনে দেখো 6টা ওয়াট, জীবাণু নাশনে 6টা ওয়াট, দেখো আর কোনোটাই কিন্তু 6টা ওয়াট এখানে নাই, ওইভাবে কিন্তু কোনোটাই 6টা ওয়াট আর নাই। জীবাণু নাশন এখানে 6টা ওয়াট, এই 4 আর 2 6, 8 থেকে 2 বাদ দিলেও 6 হয়। তাহলে এই তিনটা আমরা কিন্তু পড়ে ফেলেছি, এই তিনটা আমরা পড়ে ফেলছি। আচ্ছা, দেখো এইখানে 3 আছে, এখানেও 3 আছে, লাইটেও 3 আছে, থেরাপিতেও 3টা ওয়াট, লাইটে 3টা ওয়াট, থেরাপিতেও 3টা ওয়াট, তাহলে 3 দেখো 2 বার আছে, 3 দেখো 2 বার আছে। এখন কথা হচ্ছে এখানেও 3 আছে,
এইটাতেও 3 আছে, এটাতেও 3 আছে, কিন্তু প্রথমে 3 কোনটাতে আছে? প্রথমে 3 কিন্তু দুইটাতেই আছে, দেখো এই 8 নাম্বারে, তাহলে এটা হবে না। এখানে মাঝখানে মাঝখানে কিন্তু 3 আছে, দুইটাতে প্রথমে 3 নাই, যে দুইটাতে প্রথমে 3 থাকবে সেইটাই হবে হচ্ছে লাইট থেরাপি, কারণ 3 3 আছে দুইটাতে। দেখো লাইটেও 3টা ওয়াট, থেরাপিতেও 3টা ওয়াট, লাইটেও 3টা ওয়াট, থেরাপিতেও 3টা ওয়াট। আচ্ছা, এইখানে একটু খেয়াল করো, 2 এর দ্বিগুণ করলে হবে 4, 4 এর দ্বিগুণ করলে হবে 8, অথবা এইভাবে না, আরো সহজ করে পড়ো, যে 4 দুনো 8, 4 দুনো 8, দেখো সেলে 4টা ওয়াট, মেডিকেলেও 4টা ওয়াট, ইমেজিংয়েও 4টা ওয়াট, সব 4, তাহলে 4 দুনো 8, বা 8কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে? 4 থাকে। এভাবে বলতে পারো, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 থাকে, তাহলে সবগুলো দেখো 4টা করে ওয়াট থাকবে। তাহলে 4 থেকে শুরু করে 8 পর্যন্ত কিন্তু সবগুলা পড়া শেষ, সবগুলা পড়া হয়ে গেছে। আচ্ছা, এবার এই 3 নাম্বারটা খেয়াল করো, 3 নাম্বারটাও দেখো সহজ, 3 আর 2 যোগ করলে 5 হয়, 8 থেকে 3 বাদ দিলে 5 হয়। দেখো অপটিক্যালও 5টা ওয়াট, সেন্সরও 5টা ওয়াট, অপটিক্যালও 5টা ওয়াট, সেন্সরও এখানে 5টা ওয়াট আছে। এই বাকি দুইটা একটু পড়ে নিতে পারো, যে 30 থেকে 280 এটা হচ্ছে ইউভি ফটো ইলেকট্রন, আর ইউভি আইডি হচ্ছে 230 থেকে 365, এই দুটো এমনি মনে থাকবে। তাহলে সবগুলা 8টা অঞ্চলই কিন্তু বলে দিলাম, আর কখনো যেন ভুল না হয়। এটা অ্যাডমিশন টেস্ট পর্যন্ত কাজে লাগবে, এর থেকে সহজভাবে বলা সম্ভব না। যদি তোমরা মনে করো নিজেরা তৈরি করতে পারো তাহলে তো খুবই ভালো কথা, অথবা যদি এই ছন্দ ইউজ না করে মুখস্থ করতে পারো তাহলে আরো ভালো কথা, কিন্তু ছন্দ ইউজ না করে এই জিনিসটা মনে রাখা অতটা সহজ না। এর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য জীবাণুনাশন কাজে কত তরঙ্গ দৈর্ঘ্য, জীবাণুনাশন কাজে কত তরঙ্গ দৈর্ঘ্য, প্রোটিন অ্যানালাইসিসে কত তরঙ্গ দৈর্ঘ্য, মেডিকেল ইমেজিং এ, লাইট থেরাপিতে আর ড্রাগ শনাক্তকরণে, এই শেষের 5টা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে কিভাবে মনে রাখবা? এইভাবে পড়বা, 2 থেকে 3 বার পড়বা, এটা এমনি মনে থাকবে। অবলোহিত অঞ্চল, অবলোহিত অঞ্চলটা অতি বেগুনি বা অবলোহিত অঞ্চল, এটাকে আবার এটা তরঙ্গদৈর্ঘ্য পরিসর কত ছিল? 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত, বা 780 ন্যানোমিটার থেকে 1000 মাইক্রোমিটার পর্যন্ত। 780 ন্যানোমিটার মানে কত? 0.78 মাইক্রোমিটার, কিন্তু 780 ন্যানোমিটার মানে 0.78 মাইক্রোমিটার। তাহলে শুরু হচ্ছে কত থেকে? এইটাকে বেশ মেডিকেলে আসছিল এই জিনিসটা, এটা বেশ একটু ঘুরাই দিছিল। অবলোহিত সীমা তাহলে কত থেকে কত পর্যন্ত? 0.78 মাইক্রোমিটার দিয়ে যদি তুমি বোঝাও, 0.78 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটার পর্যন্ত, এইটাকে 3টা অঞ্চলে ভাগ করা হয়েছে, 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার। নিয়ারটা হচ্ছে 0.78 থেকে শুরু হবে 2.5 পর্যন্ত, আর শেষের যেটা ফার আয়ার যেটা, সেটা শেষেরটা হবে, আর মাঝখানে 2.5 থেকে 25 মাইক্রোমিটার পর্যন্ত হবে মিডল আয়ার। এর মধ্যে 3টারই ব্যবহার আছে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ, এটা তোমাদের কলেজ পরীক্ষায় বা যে পরীক্ষায় বলো এটা এসে গেছে। ধরো জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কোন আয়ার ব্যবহার করা হয়? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে মিডল আয়ার ব্যবহার করা হয়। প্রথম কোশ্চেন আসবে এরকম, যে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়? অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। এরপরে যদি ডিপ লেভেলে করে তখন বলতে হবে মিডল আয়ার। বাকি দুইটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা নিয়ে ডিটেলস আমরা অবলোহিত রশ্মি নিয়ে অবলোহিত এবং অতিবেগুনি, এই দুইটা নিয়ে আরো ডিটেলস আলোচনা আছে সৃজনশীলের জন্য, সেগুলো আমরা সেখান থেকেই পড়বো। আচ্ছা, এরপরে দেখো মাইক্রোওয়েভ অঞ্চল, এখানে বলছে কত? মাইক্রোওয়েভ অঞ্চল। তা মাইক্রোওয়েভ থেকে কি পড়বা? মাইক্রোওয়েভ থেকে তেমন কিছু পড়তে হবে না, এখান থেকে এর কম্পাঙ্ক রেঞ্জটা পড়তে পারো, কত থেকে কত পর্যন্ত হয়ে থাকে, আর সীমা তো আমরা পড়ছি। মাইক্রোওয়েভের ব্যবহার দেওয়া আছে এখানে, দেখো দৃশ্যমান আলোর থেকে
ফ্রিকোয়েন্সি কম, এগুলা তো আর তরঙ্গদৈর্ঘ্য কেন বেশি এগুলা তো খুব বেশি বলার প্রয়োজন নাই। এটা মাইক্রো ওভেন তৈরিতে ব্যবহার করা হয়। মাইক্রো ওভেনে খাদ্যবস্তু কিভাবে উত্তপ্ত হয়, মাইক্রো ওভেনে খাদ্যবস্তু কিভাবে উত্তপ্ত হয় এটা অনুধাবনের জন্য আসতে পারে, একটু দেখো। দেখো কি কি বলে, মাইক্রো ওভেনে বৈদ্যুতিক উত্তাপে মাইক্রোওয়েভ তৈরি হয়। তাই মাইক্রোওয়েভ কি একটা তরঙ্গ দৈর্ঘ্য, তো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য আছে সেখানে তাপ শক্তি আসবে। ওভেনের মধ্যে যে ধাতব পদার্থ আছে সেইগুলা উত্তপ্ত হয়ে তাপ শক্তি ওভেনের ভিতরে কম্পিত হলে বিকিরিত হলে খাদ্যবস্তু ওই তাপগুলো শোষণ করবে। খাদ্যবস্তুর পানির অণু মাইক্রোওয়েভ দ্বারা কম্পিত হবে, যার জন্য তাপশক্তি সৃষ্টি করে খাদ্যবস্তুকে সিদ্ধ করবে। সুতরাং এই মাইক্রো ওভেনের তড়িৎ শক্তি মাইক্রোওয়েভে রূপান্তরিত হয়, এই জন্য মাইক্রোওয়েভে খাবার গরম হয়। এইগুলো একটু পড়ে ফেলতে হবে, অনুধাবনে নতুন অ্যাড করছে নতুন এডিশনের বইয়ে, লেটেস্ট এডিশনের বইতে এটা পড়তে হবে, মাইক্রো ওভেনে কিভাবে খাবার গরম করা যায় বা খাদ্যবস্তু কিভাবে উত্তপ্ত হয় এটা একটু পড়ে ফেলতে হবে। রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ প্রথমে তো এখানে তরঙ্গ দৈর্ঘ্য পড়তে হবে, এটার ফ্রিকোয়েন্সি একটু রিডিং দিয়ে রাখবা। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এনএমআর পরমাণুগুলা, এনএমআর এর জিনিসটা আগে বুঝো কি। এনএমআরটা হচ্ছে বিজোড় সংখ্যক প্রোটন এবং নিউট্রন। এখানে একটু খেয়াল করো, যেগুলা আছে সবগুলার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, এখানে সবগুলা পারমাণবিক সংখ্যা কিন্তু বিজোড় গুলাই দেওয়া আছে, কার্বনের 12 কিন্তু সেটা দেয় নাই, কার্বনের আইসোটোপটা দিচ্ছে। তাই এদের হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট আছে। তাহলে কোশ্চেন আসবে নিচের কোনটি এনএমআর সক্রিয় পরমাণু, তা তুমি কিভাবে বুঝবা, প্রোটন সংখ্যা তুমি বিজোড় দেখবা, যার প্রোটন সংখ্যাটা বিজোড় দেখবা বলবা সেটাই হচ্ছে আমার এনএমআর সক্রিয়, সেটাই হচ্ছে আমার এনএমআর সক্রিয়। এবার আসো প্রত্যেকটা অঞ্চলের এখানে ব্যবহার আছে, ব্যবহারগুলো এমসিকিউ এর জন্য পড়ে ফেলতে হবে। দেখো আমরা যখন ফিজিক্সে যাব ভৌত ও বিজ্ঞান চ্যাপ্টারে সেখানে আরো অনেক ব্যবহার পাবো, তো সেটা ফিজিক্সের বিষয় ফিজিক্সেই থাকবে। রেডিও ওয়েভ মোস্ট ইম্পর্টেন্ট এমআরআই যন্ত্রে ব্যবহার করা হয়, আর রেডিও তো রেডিও টেলিভিশনও থাকবে। মাইক্রোওয়েভ ওয়াইফাই আর মাইক্রো ওভেনে, ওয়াইফাই মানে তো সেখানে মোবাইল ফোন সিগন্যাল। আয়ার রশ্মি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ফিজিওথেরাপি চিকিৎসায়, আমরা পড়ছিলাম না চিকিৎসা বিদ্যায় ব্যবহার করব এই নিয়ার আর ফার আয়ার, তো এইখানে সেইটা দেখো ফিজিওথেরাপিতে ব্যবহার করা হবে। আর রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয়, অপটিক্যাল ফাইবারে কোনটা ব্যবহার করা হয় এটাও পড়তে হবে। আরো অনেকগুলো ব্যবহার আছে অন্ধকারে দেখাটাকে, এগুলো আমরা পরে পড়বো, ফিজিক্সে পড়বো। দৃশ্যমান মূলত সালোক সংশ্লেষণের জন্য আর বিশ্লেষণী রসায়নে। অতি বেগুনি ভেরি 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 ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটি রিটেনও আসছে যে জাল টাকা শনাক্তকরণে কিভাবে ইউভি রশ্মি ব্যবহৃত হয়, তোমাদের এইচএসসি রিটেনও আসবে, এগুলা পড়বো, এগুলা আলাদা টপিক আছে সেখানে পড়বো। জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে অতি বেগুনি রশ্মি ব্যবহার করা হয়, এর আরো ব্যবহার আছে, আমরা ফিজিক্সে পড়বো। এক্স রশ্মিটা কি, দেহের ভিতরের কোন জায়গার ছবি তোলার জন্য, দেখবে এক্স রে করা হয় না, যে হাড় ভেঙে গেলে এটা তো দেহের ভিতরে দেখার জন্য মূলত এটা করা হয়। গামা রশ্মি থেকে একটা জিনিস পড়লে এটা পড়তে হবে হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, এইগুলা। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলা নেক্সট ক্লাসে পড়বো।